আগামী কয়েক বছরের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হয়ে গেছে। রাজনীতি চলবে, রাজনীতির সেন্ট্রাল পয়েন্ট হবে, বোন অফ কন্টেনশন হবে, আলোচ্য বিষয়বস্তু। রাজনীতি আবর্তিত হবে, পক্ষ বিপক্ষ তৈরি হবে চরমোনাইয়ের 16 দফার ভিত্তিতে, অথবা আগামী রাজনীতি নির্ধারক চরমোনাইয়ের 16 দফা, যেটা সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক ঐতিহাসিক মহাসমাবেশের মাধ্যমে চরমোনাই ঘোষণা করেছে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের নানান দিক নিয়ে আলোচনা করি, যেমন সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের নেতারা উপস্থিত ছিলেন, যেটা ইতিহাসেই প্রথম এভাবে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে সমাবেশে আসা। আরো বিভিন্ন দলের বিপ্লবের পক্ষের শক্তি যারা ছিল, বিএনপি বাদে সবাই ছিল এখানে। এই দিকগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু এর চাইতে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে, যেটা আগামী কয়েক বছর রাজনীতিতে দাপিয়ে বেড়াবে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের 16 দফা। দেখেন, জামাত যদি কোনো দফা ঘোষণা করে 19 জুলাই থেকে, ওটা ওই ইসলামী আন্দোলনের 16 দফার কয়েকটা দফা জাস্ট। যেহেতু চরমোনাই আগে দিয়েছে, অতএব তাদের ক্রেডিটটা বেশি থাকবে, আমরা তাদেরকে ক্রেডিট দিব। এজন্য বিএনপি বিরোধী সব দলেই কোনো না কোনো দফা দিয়ে বা কোনো জোট মোর্চা করবে, কিন্তু ঘুরে ফিরে চরমোনাই 16 দফার মধ্যে আবদ্ধ থাকবে। এজন্যে আগামী কয়েক বছর, যেমন এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি ফেব্রুয়ারিতে জরুরি অবস্থা আসবে। তা এই জায়গাটায় কি ঘটবে, কোন দলের সাথে কিভাবে সম্পর্ক হবে, কার সাথে কিভাবে মারামারি হবে, কারা কোন পক্ষে থাকবে, কোনটা হক কোনটা বাতিল, এই প্রশ্নগুলো এই 16 দফার ভিত্তিতে নির্ধারিত হবে। 16 দফা হচ্ছে আগামী রাজনীতির নির্ধারক কয়েক বছর। তারপরে জরুরি অবস্থা কাটিয়ে উঠলে বা আবার যখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে, তখন আবার ভিন্ন আলোচনা হতে পারে, নতুন কোনো বিষয় আসতে পারে। কিন্তু সাপোজ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, সেটা ওই 16 দফার কারণে হবে না। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেটা ওই 16 দফার কারণেই হবে। এই 16 দফায় রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক বলতে পারেন। মহাসমাবেশ থেকে 16 দফা ঘোষণা করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটা অসাধারণ হয়েছে। আর আমি আগেই বলেছি যে পীর সাহেব চরমোনাই যে বক্তব্য দিয়েছেন, এটা কমপ্লিট প্যাকেজ। ইসলামপন্থীর কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো নতুন কোনো ইশতেহার দরকার হয় না। পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য সব ইশতেহার আছে, সব বলে দিয়েছেন যে আমরা ক্ষমতা আসলে কি, হুজুররা ক্ষমতা আসলে, ইসলামপন্থীরা ক্ষমতা আসলে কি হবে কি হবে না, ক্লিয়ার। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে দলটির পক্ষ থেকে 16 দফা দাবি উত্থাপন করা হয়েছে। মাওলানা গাজী আতাউর রহমান মহাসমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন। এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। চরমোনাই নিঃসন্দেহে রাজনীতি এখন চালকেরা আসলে স্মার্ট পলিটিক্স করেছে। মহাসমাবেশকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ধিত অংশ এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটি গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়। ঘোষণাপত্রে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা ও স্বৈরতন্ত্র রোধে আমাদের সংগ্রাম সংস্কার প্রস্তাবন ও সক্রিয় বিবেচনায় নিতে হবে। ঘোষণাপত্রে উত্থাপিত 16 দফা দাবিসমূহ হলো, আমরা একটু সংক্ষেপে বিশ্লেষণ করব। কোনো দফার সাথে আমরা দ্বিমত কিনা, বা কোন দফা কেমন হয়েছে, কতটা গুরুত্বপূর্ণ, কোন দফা রাজনীতিতে বেশি প্রমিনেন্ট হবে, কোন দফা অক্সিলিয়ারি অতটা গুরুত্বপূর্ণ নয়, এই বিষয়ে আমরা সংক্ষেপে একটু বিশ্লেষণ করব। এক, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, রাষ্ট্র পরিচয়ের মূলনীতিতে পুনঃস্থাপন। এইটা নিয়ে ফাটাফাটি হবে বামপন্থীদের সাথে, বিএনপির সাথে এটা নিয়ে বিরোধ হবে না, কারণ বিএনপি এটা মানে। অতএব এটা নিয়ে বেশি ঝামেলা হবে না। বিএনপি মানে এটা নিয়ে বেশি ঝামেলা হবে না। দুই, সংসদের উভয়কক্ষের সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচন। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, এই পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে জটিলতার কারণে। অতএব এটা হচ্ছে রাজনীতির একটা বোন অফ কন্টেনশন হবে। বিএনপির সাথে মূল ফাটাফাটিটা হবে এই পিয়ার পদ্ধতি নিয়ে। সরকার জটিলতায় পড়বে, কমপ্লেক্সিটিতে পড়বে এই পিয়ার পদ্ধতির বিষয়ে। এজন্য সমাধান আছে। জনগণ পিয়ার পদ্ধতি চায় কি চায় না, গণভোট হোক, শেষ, সমস্যার সমাধান হয়ে গেছে। 3, জুলাই সনদের ঘোষণা ও শোষণ মুক্ত রাষ্ট্র বিনির্মাণ জাতীয় ঐক্যমত। এটা সাবজেক্টিভ কথা, এটাও হবে, জুলাই ঘোষণাপত্র হবে, কিন্তু কতটুকু কার্যকর এবং বাস্তবসম্মত হবে এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। ভবিষ্যৎ স্বৈরাচার ও দলীয় কর্তৃত্ববাদ রোধে মৌলিক রাষ্ট্র সংস্কার, এটারও কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই, এটাও বিতর্কের বিষয় না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের ফেসিবাদী প্রবণতা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত। এই লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা, এই প্রশ্নে আপনি নির্বাচন ঠিকই দিতে পারেন, কারণ কাঙ্ক্ষিত লেভেল প্লেইং ফিল্ড
ইমাম মাহাদি করতে পারবে কিনা সন্দেহ আছে, উদাহরণ দিলাম জাস্ট। এজন্য লেভেল প্লেইং ফিল্ডের সুনির্দিষ্ট কোনো মানদণ্ড নেই। তো এটা নিয়েও রাজনীতিতে জটিলতা তৈরি হবে। যেটা সুনির্দিষ্ট মানদণ্ড নেই, এটা নিয়ে রাজনীতিতে ফাটাফাটি, কে কতদূর ছাড় দিবে, এটা নিয়ে অনেক আলাপ আলোচনার বিষয় থাকবে। 6, পতিত ফেসিবাদের বিচার ও পালাতক অপরাধীদের ফিরিয়ে আনার কূটনৈতিক পদক্ষেপ। এটাও লোক দেখানো পদক্ষেপ, আদৌ ওই কাউকে ফিরিয়ে আনাটা না, এগুলো সম্ভব না, এগুলো ফাও কথা। 7, পাচারকৃত অর্থ উদ্ধার ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণ। এটা কিছুটা চেষ্টা করলে কিছু টাকা ফেরত আনা যায়, কিন্তু পুরোপুরি কখনোই আনা যায় না। 8, সন্ত্রাস, চাঁদাবাজ এবং খুন খারাপি রোধে প্রশাসনের সক্রিয় ভূমিকা রাখা। এটারও কোনো মানদণ্ড নেই যে আসলে সন্ত্রাস চাঁদাবাজ একদম শেষ হয়েছে কিনা, কতটুকু আছে বা কারা করে। তবে হ্যাঁ, এইটা নিয়ে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করতে হবে মাঠে মাঠে। বিএনপিকে ঘায়েল করার মূল অস্ত্র এখন বিএনপি চাঁদাবাজ, এটা ইসলামপন্থীরা ব্যবহার করবে নিঃসন্দেহে। এটা বিএনপির জন্য একটা কাল হয়ে দাঁড়াবে। 9, ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ ও দেশবিরোধী চুক্তি বাতিল করে। এটা কোনো সরকার করবে না বা করতে পারবে না। এটা দাবি করে কাউকে চাপে রাখতে হবে, কিন্তু এটা কেউ করবে না। যদি সম্ভব হতো ডক্টর ইউনূস এতদিনে এটা সব চুক্তি প্রকাশ করতে, কিন্তু একটাও প্রকাশ করেনি। আর এগুলো সব প্রকাশ করা যায় না বা করে না, কেউই করে না। জামাত ক্ষমতা আসলেও করবে না। 10, জাতীয় নির্বাচন আগে সব স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের বিধান প্রণয়ন। এইটা হবে আরেকটা, ওই পিআর আর জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন কোনটা, এইটা নিয়ে হবে আসল ফাটাফাটি। অতএব ইটস ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। দুর্নীতিবাজ, ঋণখেলাপি ও সন্ত্রাসীদের নির্বাচন অযোগ্য ঘোষণা। এতেও তেমন সমস্যা হবে না, আর এটাও সাবজেক্টিভ। সন্ত্রাসীদের বা ঋণখেলাপি একটা নির্দিষ্ট মাত্রায় তাদেরকে ক্যাটাগরাইজ করা যায়, আর ঋণখেলাপিতে এমনিতেও পারে না, অযোগ্য তারা। ঋণ খেলাপিরা এমনিতেই তো অযোগ্য প্রচলিত আইন অনুযায়ী। আর সন্ত্রাসী মানে কি, কোন ধরনের মামলা থাকলে সন্ত্রাসী, না সাজা হলে সন্ত্রাসী। অতএব এটাও কোনো বাস্তবসম্মত কথা না। 12, নির্বাচনের তফসিল ঘোষণার আগে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। আর এটা পরিবেশ নিশ্চিত, এটা নিয়েও হতে পারে যে পরিবেশ হয়নি, আমরা যাব না। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যাচাই করা যাবে। ঘুষ, দুর্নীতি এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলা বন্ধ এবং মিথ্যা মামলা প্রত্যাহার। আচ্ছা, এটারও কোনো ভিত্তি নেই, কার বিরুদ্ধে মামলা চলছে। আর এমনিতে তো মামলা তো প্রত্যাহার হচ্ছে, বিএনপি, জামাত বা চরমনের উপর মামলা আমার মতে জানা মতে নাই। 14, ইসলাম ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ডে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করে। এটারও তেমন কোনো কার্যকারিতা নেই, কারণ কোনটা ইসলাম বিরোধী এটা আইডেন্টিফাই করা কঠিন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধিতা মানে কি, এটাও স্পষ্টভাবে বলা যায় না। আর তার বিরুদ্ধে কোন আইনে কি পদক্ষেপ নেয়, ব্লাসফেমি আইন করবে না কি, এটাও তো আবার হবে না বাংলাদেশে। অতএব এটা কিছু না। 15, জাতীয় ঐক্য গড়ে তুলে দুর্নীতি ও চাঁদাবাজ প্রতিহত করা। এটা কে করবে? এটা জামাত চরমানে যদি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে তাহলে এটা হবে। রাষ্ট্রের সর্বস্তরে ইসলামের আলোকিত আদর্শ বাস্তবায়ন আহ্বান। এটাও কোনো কথা না। এটা কি করবে? ইসলামের আদর্শ কি বা কতটুকু, কোন মাত্রা, এগুলো পলিটিক্যাল সায়েন্সে এটার কোনো মানদণ্ড নাই। অতএব দর্শক, এই 16 দফার মধ্যে 3-4টা দফা রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ। আই রিপিট দিস কি পয়েন্টস: পিআর পদ্ধতি, আগে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, নির্বাচনের পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড, এগুলোই হচ্ছে আগামী রাজনীতির হিসাব নিকাশ।